আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কেমন আছেন? জানি তো প্রবাসী জীবন অনেক কষ্টের, অনেক দুঃখ কষ্টের মাধ্যমে প্রবাস জীবন পার করতে হয়। তাছাড়া বাংলাদেশে অনেকে মনে করে যে হয়তো প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। কিন্তু আমার দৃষ্টিতে প্রত্যেক প্রবাসীরা রেমিটেন্স পাঠায় না। তাদের ঘাম, রক্ত, অশ্রু এগুলাই পাঠায় বাংলাদেশে। যেটাকে বাংলাদেশে রেমিটেন্স বলে, ওটা আমার দৃষ্টিতে প্রত্যেক প্রবাসীর হাজারো কষ্টের ভিতরে অর্জন করা ঘাম, অশ্রু, কষ্ট, অনেক কষ্টের বিনিময়ে মানুষের রেমিটেন্স পাঠায় বাংলাদেশে। কিন্তু তারা যথার্থ সম্মান বাংলাদেশে পায় না। যথাযোগ্য সম্মান তারা প্রাপ্য, কিন্তু তারা পায় না। কোন সরকারের আমলেই তারা পায় নাই। এমন না যে এই সরকারের আমলে ওই সরকার না। আজ পর্যন্ত 53-54 বছর রানিং বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ব্যক্তি বলতে পারবে না যে প্রবাসীদের জন্য উন্মুক্তভাবে কোনো একটা সুযোগ সুবিধা দিচ্ছে। প্রত্যেকটা মিডল ইস্টে প্রত্যেকটা দেশের সিন্ডিকেট, প্রত্যেকটা দেশের সিন্ডিকেট, প্রত্যেকটা হাই কমিশন দুর্নীতিগ্রস্ত। একটা হাই কমিশন দেখান যেখানে দুর্নীতি নাই। বিশেষ করে মালয়েশিয়াতে দেখেন, বাংলাদেশ আর মালয়েশিয়া মিলে যৌথভাবে সিন্ডিকেট তৈরি করছে, যেখানে কোটি কোটি টাকা বাংলাদেশের এমপি মন্ত্রীদের পকেটে যায়। আমরা বিদেশে আসার সময় সিন্ডিকেটের শিকার, মৃত্যুর পরও দেখেন হাই কমিশনের কোনো যোগাযোগ নাই। কে মারা গেল, কে আসলো, কে গেল, কোনো খোঁজখবর নেয় না হাই কমিশন। বাংলাদেশের হাই কমিশন সরি বাংলাদেশের হাই কমিশন কি জন্য রাখছে প্রত্যেকটা দেশে এমন বুঝে আসে না। অন্য দেশের হাই কমিশন মানুষ মরার 24 ঘন্টার ভিতরে তারা সাথে সাথে পদক্ষেপ নেয়, কিন্তু বাংলাদেশে এরকম কোনো পদক্ষেপ নেয় না। বিশেষ করে মৃত্যুর পরে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করি প্রবাসে থাকি। আমি তো একজন প্রবাসী, আমি প্রবাসীদের দুঃখ কষ্ট বুঝি। প্রত্যেক প্রবাসী প্রতি মাসে 30, 40, 50, 60, 70,000 টাকা করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, কিন্তু তারা দিন শেষে মৃত্যুর পরে 5 টাকা, 10 টাকা, 20 টাকা চাঁদা উঠায় তারপরে তার লাশ বাংলাদেশে পাঠাইতে হয়। এর চেয়ে বড় অপমানের, লজ্জার, কষ্টের আর কি হতে পারে একজন প্রবাসীর জন্য? আপনারাই বলেন। তাই আমি চিন্তা করছি বাকি জীবন প্রবাসীদের যে দুঃখ কষ্ট আছে তাদের সাথে থাকি, তাদের সাথে তো আছি, তাদের সাথে থাকবো, তাদের সাথে চলাফেরা, উঠা বসা, তাদের কষ্ট নিয়ে কথা বলা। এই জন্য আমার এই প্ল্যাটফর্মটা খোলা একমাত্র প্রবাসীদের জন্য, বিশেষ করে যে আমরা প্রবাসীরা সবাই যাতে ঐক্যবদ্ধ হই, একই প্ল্যাটফর্মে আসি, সবাই সবার জায়গা থেকে ঐক্যের ডাক দিই, একে অপরের পাশে থাকি। আমাদের, আমি জানি যে হয়তো আমাদের কোনো সুযোগ সুবিধা কোনো সরকার হয়তো দিতে পারে সামান্য, কিন্তু অনেক সুবিধা আছে যেগুলো দিবে না সরকার। যেমন মৃত্যুর পরে আমরা চাই প্রবাসীরা সকলে চাই, এগুলা আমাদের সকলের, সকল প্রবাসীর প্রাণের দাবি যে মৃত্যুর পরে আমাদের লাশটা যেন ফ্রিতে বাংলাদেশ বিমানে অথবা যে কোনো বিমানে ফ্রিতে যেন বাংলাদেশে নেওয়া হয়। এমনকি তারা বাংলাদেশের জন্য কষ্ট করে বিদেশে আসছেন, বাংলাদেশের জন্য কষ্ট করতেছেন, করবেন, পরিবার পরিজন ছাইরা দুঃখ কষ্টে বিদেশে পড়ে থেকে অনেক কষ্ট বিদেশে, অনেক। এখানে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। তো মৃত্যুর পরে যেন তারা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মানটা পায়। ঠিক আছে? এই জন্যই এটাই আবদার। আর পরিবারের অনেক সময় লোন, অনেক সময় অনেক সুদে, অনেক সময় অনেক কিস্তি থাকে, সেগুলো যেন মওকুফ অথবা সরকারিভাবে এগুলা মওকুফ করা হয়। ঠিক আছে? এটাই আশা করি, অন্য কিছু না। আমরা প্রবাসীরা এর থেকে বেশি কিছু চাই না। এয়ারপোর্টে আমাদের যথার্থ সম্মান, আমাদের বাংলাদেশের নাগরিক, সে ব্যাপারে যেন কেউ আমাদেরকে অবহেলা না করে, তুচ্ছ-তাচ্ছিল্য না করে। আমরাও কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করি না। আমরা দেশের কল্যাণের জন্য বিদেশে পড়ে আছি। দেশের কল্যাণার্থে সবসময় কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ বাকি জীবনও করব। আর আমি বিশেষ করে প্রবাসী ভাই বোনদেরকে জানাই, আ আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ জাতি কখনো পরাজিত হয় না। আমাদের অধিকার আমরা নিজেরা আদায় করে নিতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ ছাড়া কেউ বিজয় লাভ করতে পারে না। প্রত্যেকটা জাতি অধঃপতন হয়েছে একমাত্র অনৈক্যের কারণে। তাই আমরা সকলে আহ্বান করি সকলকে, আপনারা সবাই আসেন একই প্ল্যাটফর্মে আমরা সবাই
যুক্ত হই। মোবাইল হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে ইনশাআল্লাহ, এমনকি মেসেঞ্জার গ্রুপও থাকবে। এক একটা গ্রুপ সবাই ঐক্যবদ্ধ হন আস্তে আস্তে। আমরা যেটা বলবো সরকার সেটা যাতে শুনতে বাধ্য হয় এমনভাবে আমরা কথা বলবো, এমনভাবে আমরা বাধ্য করবো সরকারকে। এই জন্য। আর এখন দেখেন বাংলাদেশে যে সচিবালয় ২ দিক থেকে আগুন লাগছে, কিন্তু কোনো কেউ কি ধরা খাইছে? কোনো পদক্ষেপ আছে? প্রশাসন কোথায়? পুলিশ কোথায়? র্যাব কোথায়? গোয়েন্দা কোথায়? তারা সবাই কি ঘুমাচ্ছে? একটা আসলে এত বড় একটা ঘটনা ঘটে, তারা কি জানে না? তাদের কাছে কি গোয়েন্দা তথ্য নাই? তাই না? তারা তো চাইলে ২৪ ঘন্টার ভিতরে অ্যাকশন নিতে পারে। ২৪ ঘন্টার ভিতরে যে আসামি তাকে ধরতে পারে, তাই না? তাদের পদক্ষেপগুলা খুব স্লো। তারা কাজ করতেছে মানে দায় সারা, মানে কাজ করলে হলো, না করলে হলো। স্বাধীন হয়েছে আমাদের দেশ আজকে ৫ মাস চলতেছে। ওই মানে যতদিন যেতেছে মনে হয় স্বাধীনতা হারাই যেতেছে এরকম মনে হয়। স্বাধীনতার স্বাদ আসলে এই জাতি কবে হবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এই জাতি কোনোভাবেই স্বাধীন হইতে পারতেছে না। এই ইন্ডিয়ার হেজিমনি, ইন্ডিয়ার আগ্রাসন, রয়ের এজেন্ট বাংলাদেশে কোনোভাবেই না, একবারে। দেখেন এই যে উপদেষ্টা ফারুকীকে নিয়োগ দিছে রেজওয়ানা হাসান। আমরা সবাই ভাবছিলাম আসিফ নজরুল নিয়োগ দিছে, তা না। নিয়োগ দিছে তলে তলে রেজওয়ানা হাসান। তিনি তলে তলে শয়তানি করে, বুঝছে কেউ বুঝতে পারবো না। সত্য কোনোদিন গোপন থাকে না, সেটা প্রকাশ হয়ে যায় আজ অথবা কাল। আবার বশিরকে নিয়োগ দিছে, আল আলিমা মজুমদার, তাদেরকে নিয়োগ দিছে। আচ্ছা, কোনো ইয়ং যুবক নাই, কোনো ইয়াং নাই যারা এই ছাত্র আন্দোলনে সমন্বয়ক ছিলেন? তারা তো অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, তাদের গায়ে শক্তি আছে, তারা বুদ্ধিভিত্তিক কাজকর্ম করেন, পদক্ষেপ নেন। তাদের মধ্যে একজন উপদেষ্টা হলে ভালো হইতো না? তাদের মধ্যে ওই যে মোস্তফা সরোয়ার ফারুকীর জায়গায় যদি একটা উপদেষ্টা, ভালো একজন উপদেষ্টা আসতেন, ভালো হইতো না? যারা এই আন্দোলনে ছিলেন, তারা থাকলে সেন এই আন্দোলনের স্পিরিটকে ধারণ করতে পারতেন। এই ফারুকী বলেন, বশির বলেন, এরা তো কেউ এই আন্দোলনকে পছন্দ করেন না, সবসময় এই আন্দোলনের বিরোধিতা করে গেছে। তারা যদি এটার উপদেষ্টা হয় বর্তমান সরকারের, এতে বড় পরাজয় আর কি হতে পারে, তাই না? ধন্যবাদ, অনেক কথা বললাম। ইনশাল্লাহ আবারও সময় সুযোগ হলে আবারও আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো, সুস্থ, শান্তিতে এবং নিরাপদে রাখুক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।